বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ উৎপাদনে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তার সুফল আমরা সবাই ভোগ করছি। কিন্তু আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের মূল কাঁচামাল প্রাকৃতিক গ্যাস ও কয়লার মজুদ খুব সীমিত। আরেকটি প্রধান কাঁচামাল খনিজ তেলও পুরোটাই আমদানি করে আনতে হয়। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে নিত্য প্রয়োজনীয় শিল্পদ্রব্য এবং কৃষির জন্য অতি দরকারি সার উৎপাদন বিঘ্নিত হচ্ছে। এলপি গ্যাস, তেল ও কয়লা আমদানিতে প্রচুর মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। 2030 সালে বাংলাদেশের সর্বমোট বিদ্যুতের চাহিদা দাঁড়াবে 40,000 মেগাওয়াটে। আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি ও শিল্প কারখানা চালু রাখা, নতুন শিল্প স্থাপন, সর্বোপরি আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ঠিক রাখার জন্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার 2030 সাল থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পারমাণবিক শক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা নিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়নের কাজও অনেক দূরে গিয়েছে। আর এই বিদ্যুৎ কেন্দ্রের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1961 সালে এই রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার জন্য বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের জন্ম হয় এবং 65 সনের মধ্যে এটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল। এবং এই যে বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার মধ্যে এটাও কিন্তু একটা বঞ্চনার পার্ট। এই প্রকল্প তারা করাচিতে নিয়ে চলে গেল, কিন্তু বাংলাদেশে করলো না তখন। তারপর জাতির জনক স্বাধীনতার পরে উনি ফ্রান্সের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য ওনাকে হারানোর সাথে সাথে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। 1996 সালে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসেন। তখন তিনি এই রূপপুরে আবার এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার উদ্যোগ গ্রহণ করেন। 2009 সালে বর্তমান সরকার উন্নয়নের যে রুটম্যাপ প্রণয়ন করেন, সেই রুটম্যাপে টেকসই উপায়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তার জন্য একটি এনার্জি মিক্স উনি চিন্তা করেছেন। এবং সেই এনার্জি মিক্সের এই দেশের এই জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নিউক্লিয়ার এনার্জিকেও অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের জন্য একটি পলিসি ডকুমেন্ট, বিশেষ করে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়। এই প্রকল্পটা আসলে বাঙালির কনফিডেন্স বিল্ডিংয়ের আর একটা জায়গা। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে যেমন একটা কনফিডেন্স দেয়, ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যা ভিশনারি লিডার হিসাবে এই কাজটা কিন্তু আগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে 2009-এর 13 মে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরপরে 2010-এর 21 মে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এবং 2011-এর 2 নভেম্বর রূপপুরে আনুমানিক 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2 ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। 2013-এর 15 জানুয়ারি দুই বন্ধুপ্রতিম দেশের সরকার প্রধানদের উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক পর্যায়ের নির্মাণ কাজ সম্পাদনের জন্য $500 মিলিয়ন স্টেট এক্সপোর্ট ক্রেডিট সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাশিয়ান ফেডারেশনের সরকারি মালিকানাধীন রোসাটম স্টেট কর্পোরেশন রূপপুর প্রকল্পের জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত VVER 1200 AES 2006 জেনারেশন 3+ পরিবারের বিদ্যুৎ চুল্লি সরবরাহ করবে। রোসাটম বর্তমানে রূপপুর প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কাজ সম্পাদনে নিযুক্ত রয়েছে। বিশ্বে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে প্রায় অর্ধ শতাব্দী আগে। 30টিরও বেশি দেশ বিদ্যুৎ উৎপাদনে এ প্রযুক্তি ব্যবহার করছে। পারমাণবিক প্রযুক্তির আর্থিক, কারিগরি ও পরিবেশগত সুবিধাদি বিবেচনায় ঘনবসতিপূর্ণ ও স্বল্প জ্বালানি সম্পদের অধিকারী রাষ্ট্রগুলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কর্মসূচিকে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম বিকল্প হিসেবে গ্রহণ করেছে। বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির নির্ভরতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার মূল কারণসমূহ হল
পারমাণবিক প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন, নিরাপদ এবং টেকসই উৎস, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে নির্ভরযোগ্য ও উন্নততর করে। আন্তর্জাতিক বাজারে নিয়মিতভাবে তেল গ্যাস সরবরাহ ও মূল্য সংক্রান্ত অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোতে তেল গ্যাসের মজুদ দ্রুত হ্রাস পেতে থাকার প্রেক্ষাপটে পারমাণবিক বিদ্যুৎ জ্বালানি শক্তির আমদানি নির্ভরতা হ্রাস করে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাসের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখে। এ সকল বিবেচনায় এশিয়া মহাদেশ ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশ হয়েছি। আমাদের পর্যায়ের দেশের মধ্যে বাংলাদেশই প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্জন করবে। বর্তমানে সারা বিশ্বে আনুমানিক 450টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে এবং গ্লোবাল ইলেকট্রিসিটির প্রায় 11% সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে। ইউনাইটেড আরব আমিরাত এবং বেলারুশ, তারপরে বাংলাদেশ করছে। অর্থাৎ সেই দিক থেকে বাংলাদেশ 33তম দেশ হিসাবে এই নিউক্লিয়ার ক্লাবে ঢুকবে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের যে রিপোর্ট দেখি 2017 সালের ডিসেম্বরে, সেখানে তারা বলেছে যে 2040 সালে আজকের যে 11% সাপ্লাই ফ্রম নিউক্লিয়ার থেকে আসছে সেটা মিনিমাম হতে হবে 15%। 2017 এই আউটলুক অনুসারে তাদের বক্তব্য হচ্ছে 2040 সালে যে কয়েকটি দেশ ইকোনমিক সুপার পাওয়ার হবে, তন্মধ্যে চায়না এবং ইন্ডিয়া। ফিউচার এনার্জি সিনারিও অফ দ্য গ্লোব উইল বি ডিটারমাইন্ড বাই দ্য সিনারিও অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া। বর্তমানে ভারতে 22টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু রয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় 4500 মেগাওয়াট। বর্তমানে 6টি প্ল্যান্ট নির্মাণাধীন রয়েছে, যেগুলো 2020 সালের মধ্যে সম্পন্ন হবার কথা। এইগুলোর সর্বমোট উৎপাদন ক্ষমতা হবে প্রায় 5000 মেগাওয়াট। সম্প্রতি 19টি পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা হবে 12000 মেগাওয়াট। অন্যদিকে 46টি নতুন প্ল্যান্টের প্রস্তাব বিবেচনাধীন আছে, যার মধ্যে 29000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 28টির অনুমোদন দেওয়া হয়েছে। তাদের যে প্রজেকশন, সেই প্রজেকশন হচ্ছে ন্যূনতম 30,000 মেগাওয়াট ফ্রম নিউক্লিয়ার বাই 2030। চায়না কিন্তু নিউক্লিয়ার ভাবছে অনেক পরে আমাদের। চাইনিজ গভর্নমেন্ট ডিসিশনে নিয়েছে 80-র দশকে নিউক্লিয়ার করবে। চীনে চালু রয়েছে 38টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেগুলোর উৎপাদন ক্ষমতা 20,000 মেগাওয়াটেরও বেশি। এই মুহূর্তে নির্মাণাধীন আছে 20টি, যার উৎপাদন ক্ষমতা হবে 21,000 মেগাওয়াট। সম্প্রতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 41টি প্ল্যান্টের, যার উৎপাদন ক্ষমতা হবে 48,000 মেগাওয়াট। নিকট ভবিষ্যতের জন্য প্রস্তাবিত প্ল্যান্টের সংখ্যা প্রায় 180টি, যাদের উৎপাদন ক্ষমতা হবে প্রায় 2 লক্ষ মেগাওয়াট। এই দুটো দেশ যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের মতো জনবহুল দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, কাছাকাছি জিওলজিক্যাল ফিচার্স, আমাদের কালচারের কাছাকাছি, তো তাদের নিউক্লিয়ার সিনারিও কি, সেই সিনারিও যদি আমরা দেখি, তার থেকে দেখলেই আমরা বুঝতে পারবো আমাদের সিনারিও কী হওয়া দরকার। 2021 সালে আমাদের বিদ্যুৎ লাগবে প্রায় 24,000 মেগাওয়াট। 2030 সালে যখন আমরা এসডিজি অর্জন করব, তখন বিদ্যুৎ লাগবে প্রায় 40,000 মেগাওয়াট। আর 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশ যখন হবে বাংলাদেশ, তখন প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের লাগবে। তো এই যে বিদ্যুতের যে বিপুল আমাদের যে বিদ্যুতের চাহিদা, যে প্রয়োজন, সেটা মেটানোর জন্য সরকার নিউক্লিয়ার এনার্জিকেও একটা অন্যতম অপশন হিসাবে গ্রহণ করে। পরমাণু বিদ্যুৎ প্ল্যান্টকে আনসেফ মনে করার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে প্রায় 450-এরও অধিক প্ল্যান্ট কাজ করছে এবং ভালোভাবেই কাজ করছে এবং পাওয়ার জেনারেশন করছে। নিউক্লিয়ার পাওয়ার ইতিহাসে আজ পর্যন্ত মাত্র 3টি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি হচ্ছে আমরা জানি 3 মাইল আইল্যান্ডে, সেই 1979 সালে, আর 86 সালে হয়েছে চার্নোবিলে, এই 2011 সালে ফুকুশিমাতে। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানকে নিয়ে আমরা ফুকুশিমাতে ভিজিট করেছি এবং ওখানে যেটা দেখলাম সেটা হলো 25,000 মানুষ কিন্তু সুনামির কারণে ভেসে গেছে। কিন্তু আপনার এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে যে প্রবলেমের কথা তারা বললো, সেটাতে একটা মানুষ মরেও নাই, একটা মানুষ অসুস্থও হয় নাই। এবং আমি ওদিকে জিজ্ঞেস করেছিলাম যে তারপরেও এত কথা উঠলো কেন, এবং তাদের পরিষ্কার কথা যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এটা একটা কনস্পিরেসি ছিল। সরকার যখন এই প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করে, তখনই
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোনো অবস্থাতেই তিনি সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সর্বাধুনিক ভিভিআর টেকনোলজি সিলেকশন করেছি। আমাদের মডেল হচ্ছে AES 2006 ভিভিআর 1200 মডেল। এইটা হচ্ছে বর্তমান বিশ্বে জেনারেশন 3+ যে রিয়েক্টর রয়েছে তার মধ্যে অন্যতম, এবং আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের রেফারেন্স প্ল্যান্ট হচ্ছে নববরঞ্জ 2, যেটা ইতিমধ্যে অপারেশনাল। এই রিয়্যাক্টর স্থাপনার ব্যাপারে কতগুলি ডকুমেন্টস যে তৈরি করতে হয়। প্রথমত প্রিলিমিনারি সেফটি অ্যানালিসিস, এবং 20টা চ্যাপ্টার আছে, হিউজ ভলিউমস, বিভিন্ন বিষয় দেখতে হয়। তার মধ্যে সাইট একটা, তার মধ্যে রিয়্যাক্টর টাইপ, রিয়্যাক্টরের সাথে যে সমস্ত এনসিলারি পার্টস আছে এগুলি সম্পর্কে ডিটেল বর্ণনা দিতে হয়, ডিজাইন বর্ণনা দিতে হয়। সেই জন্য আমরা যেটি করেছি যে রাশিয়াতে যে রেগুলেটরি অথরিটি আছে ওটার নাম হচ্ছে রোস্টেকনজর, ওটাও গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওনাদের সাথে আমরা একটা বাইলেটারাল চুক্তি করেছি। এখন একটা প্রশ্ন হতে পারে যে রাশিয়ার থেকে কিনা হচ্ছে, আবার রাশিয়ার থেকে আমরা রেগুলেটরি বডি। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি খুব স্পেসিফিক টেকনোলজি, কান্ট্রি বেসড। রাশিয়ান ভিভিআর যে টেকনোলজি সেই টেকনোলজি আমেরিকার কাছে নেই, কোরিয়ার কাছে নেই। সুতরাং যেই দেশ থেকে কেনা হচ্ছে এটা IAEA-রও একটা রিকমেন্ডেশন যে ভেন্ডার কান্ট্রির যে রেগুলেটরি বডি থাকে তার সাথে একসাথে করে কাজ করতে হবে। কারণ ওনারা অনেকগুলি রিয়্যাক্টরের লাইসেন্স ওনারা দিয়েছেন এই ভিভিআর সিরিজের, এবং আরও দিচ্ছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে। সুতরাং সেই রেগুলেটরি বডি ইন্ডিপেন্ডেন্টলি সুইটেবিলিটি অফ দ্য রিয়্যাক্টর ঠিক মতো সব আছে কিনা ওনারা দেখেন, সেই অনুযায়ী ওনারা লাইসেন্স দিয়ে থাকেন। ভারত অলরেডি আপনারা জানেন যে এই বিষয়ে আমাদের চেয়ে অনেক আগানো, এবং তারা যেহেতু রাশিয়ানদের এইরকমই টেকনোলজি নিয়েছে, দুটো অলরেডি হয়ে গেছে। আমি ওখান থেকে ঘুরেও এসেছি, দেখেও এসেছি, এবং ওখানকার যিনি ডিজি উনি আমাকে পরিষ্কার বললেন যে এই আপনারা চোখ বন্ধ করে এই টেকনোলজি নিতে পারেন, কারণ আমরা অলরেডি দুটো নিয়েছি, আরও 3টার জন্য কিন্তু তারা অর্ডার দিয়েছে। ইন্ডিয়ার সাথে অ্যাটমিক যে রেগুলেটরি বোর্ড, ওনারাও আবার ইন্ডিয়ার যত রিয়্যাক্টর আছে তাদের এই রেগুলেটরি অর্থাৎ তাদের সেফটি নিয়ন্ত্রণ করে থাকেন। সুতরাং তাদের সাথেও আমরা এগ্রিমেন্ট করেছি অফিসিয়াল। আর সবচেয়ে বড় কথা হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, এর সাথে তো আমাদের বহুদিন যাবৎ আমাদের এগ্রিমেন্ট আছে। রিয়্যাক্টর VVER 1200 AES 2006 জেনারেশন 3+ প্রযুক্তি সম্পন্ন চুল্লিতে 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। নিউক্লিয়ার রিয়্যাক্টরের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রথমটি হচ্ছে ফুয়েল প্যালেট, যা অতি উচ্চ তাপমাত্রায় তার জ্বালানি বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। ফুয়েল প্যালেট সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, ফলে তেজস্ক্রিয় ফিশন প্রোডাক্টসমূহ প্যালেটের ভিতর অবস্থান করে। ফুয়েল প্যালেটগুলো জিরকোনিয়াম অ্যালয়ের তৈরি ফুয়েল ক্ল্যাডিং দ্বারা পরিবেষ্টিত থাকে। বিশেষ কোনো কারণে সামান্য পরিমাণ ফিশন প্রোডাক্ট ফুয়েল প্যালেট থেকে বের হয়ে আসলেও তা এই ক্ল্যাডিং ভেদ করতে পারে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য বিশেষ মান নিয়ন্ত্রণ করে অত্যন্ত সতর্কতার সাথে পুরো ইস্পাতের প্রেসার ভেসেল তৈরি করা হয়, যা অতি উচ্চ তেজস্ক্রিয় অবস্থাতেও দীর্ঘস্থায়ী হয়। রিইনফোর্সড কংক্রিট দিয়ে 1.2 মিটার পুরুত্বের প্রথম কন্টেনমেন্ট বিল্ডিং তৈরি করা হয়, যা যে কোনো পরিস্থিতিতেই পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে দেয় না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আধুনিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রথম কন্টেনমেন্ট বিল্ডিংয়ের পর 0.5 মিটার পুরুত্বের আরও একটি কন্টেনমেন্ট বিল্ডিং যুক্ত করা হয়। এই 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়, শক্তিশালী ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা ইত্যাদির প্রভাব মোকাবেলায় সক্ষম থাকবে এই পারমাণবিক চুল্লি। এছাড়াও রূপপুর প্ল্যান্টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে 8 মাত্রার ভূমিকম্প এবং 5.7 টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতেও প্ল্যান্ট অক্ষত থাকবে। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত জেনারেশন 3+ পরিবারের প্রযুক্তি ব্যবহারের ফলে রিয়েক্টর বিল্ডিং থেকে 800 মিটারের এক্সক্লুসিভ জোনের বাইরেই স্বাভাবিক জীবনযাপন করা যাবে। স্পেন্ট ফুয়েল যেটা ওই যে বর্জ্য যেটা বলি আমরা, সেখানেও এই টেকনোলজিতে কিন্তু যদি ফুকুশিমার মতো, খোদা না খাস্তা ফুকুশিমার মতোই ঘটনা ঘটে, তাহলেও কিন্তু ওদের যেটা হয়েছে, আপনার যখন হাইড্রোজেন গ্যাস তৈরি হলো তারপরে কিন্তু মাথা ফেটে বেরিয়ে গেছে, তাহলে সেটা গলে নিচে পড়ে যাবে, এবং নিচে একটা কুয়া তৈরি করা আছে আর কি, কাস্কেট তৈরি করা আছে, সেখানে পড়ে কিন্তু এটা সিল্ড হয়ে যাবে। এটাকে জেনারেশন 3+ বলা হয়। অর্থাৎ ওই চার্নোবিল বলেন, 3 মাইল আইল্যান্ড বলেন, ফুকুশিমা বলেন, যেই সমস্ত কারণে
অ্যাক্সিডেন্টগুলি হয়েছে এগুলি সবগুলিকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। তারপরেও যেহেতু প্রথমবার আমরা করছি, সুতরাং আমরা ওই চান্সেও যাব না। এই পুরো জিনিসটা কিন্তু রাশিয়ান ফেডারেশনে নিয়ে যাবে আর কি, অর্থাৎ আমাদের স্পেন্ট ফুয়েলটা 4-5 বছর পরে যখন ওইগুলো অ্যাকোমোলেশন হবে তখন কিন্তু তারা এখান থেকে আমাদের ওখানে নিয়ে যেয়ে ওদের ওখানে নিয়ে যাবে, সেটাও কিন্তু পার্ট অফ দ্য কন্ট্রাক্ট। সুতরাং এইটা কোনোভাবে আল্লাহ চাইতো কোনো ধরনের রিস্ক কিন্তু আমরা এর মধ্যে রাখিনি। আমাদের নিজস্ব নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিভিশন আছে, সেখানকার আমাদের বিজ্ঞানীরা আছেন। আমরা আমাদের লোকাল এক্সপার্টস কিছু নিয়েছি যারা আমাদের সাথে কাজ করেন, প্লাস রাশিয়ান এক্সপার্টস, আইএর এক্সপার্ট এবং ইন্ডিয়ান এক্সপার্ট, সবার সমন্বিত প্রচেষ্টায় আমাদের একটি লক্ষ্য, সেফটিতে আমরা কম্প্রোমাইজ করব না। সব ডকুমেন্টগুলো ঠিকমতো রিভিউ না করলে আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের রিকমেন্ডেশন না পেলে রেগুলেটরি বডি কোনো অথরাইজেশন দিবে না। সো আমরা আশা করছি যে আমাদের সমন্বিত প্রচেষ্টায় এটা সেফ সিকিউর একটা রিঅ্যাক্টর হবে। মোরওভার দি টেকনোলজি ইজ ভেরি সেফ, বিবিআর টেকনোলজি। সিকিউরিটির ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল কমিটি হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ওই আর্ম ফোর্সেসকে দিয়েছেন। ওনারা সিকিউরিটি ফিজিক্যাল প্রোটেকশন সিস্টেম যেটা সেটা ওনারা দেখছেন। তবে ওর মধ্যে আমাদের রেগুলেটরি অথরিটিরও ভূমিকা রয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত একটা স্পর্শকাতর স্থাপনা এবং এটার গুরুত্ব অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 100 বছরের সকল ধরনের বহুমাত্রিক হুমকি পর্যালোচনা সাপেক্ষে এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আমরা প্রথমেই এর একটা কনসেপচুয়াল ডিজাইন দাঁড় করিয়েছি, যে ডিজাইনগুলোর মধ্যে প্রথমে হলো একটা ইফেক্টিভ এবং ফাংশনাল ফিজিক্যাল প্রোটেকশন সিস্টেম আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। আমরা নিউক্লিয়ার সিকিউরিটি কালচার এস্টাবলিশ করতে চেষ্টা করছি। আমরা আপনার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশন একটা বড় সেক্টর যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেটা আমরা নিশ্চিত করার পরিকল্পনা করেছি। আর নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কন্ট্রোল একটা বড় কনসার্ন, সেখানে আমাদের সহায়তা থাকবে। যে আন্তর্জাতিক বিধিবিধান এবং নিয়মাবলী আছে সেটার উপর ভিত্তি করে এবং আমাদের যে সরকারি সিদ্ধান্ত এবং বিভিন্ন দেশের যে গুড প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলোর পর্যালোচনা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে এবং সেনা প্রধানের নিয়ন্ত্রণে একটি পৃথক আইনের মাধ্যমে স্পেশালাইজড নিউক্লিয়ার সিকিউরিটি ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলি পারমাণবিক নিরাপত্তা বাহিনী, এটা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে দেশের পারমাণবিক অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। সেই লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জনবল নির্বাচন, পরীক্ষার ব্যবস্থা, প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ও রাশিয়া মিলে একটি জয়েন্ট ট্রেনিং অ্যাডভাইজারি কমিশন JTAC গঠন করা হয়েছে। এছাড়া দুই রাষ্ট্রের মধ্যকার জেনারেল কন্ট্রাক্টের অধীনে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং পরিচালনা একটা বিশাল কর্মকাণ্ড, অনেক কিছু এর সাথে জড়িত, অনেক ব্যাপার আছে। ওখানে রূপপুরে আমাদের প্রায় 5000 এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ওখানে কাজ করবে। যেহেতু এই প্রকল্প আমাদের জন্য নতুন, যার জন্য এই প্রকল্প নির্মাণের সাথে সাথে আমরা আমাদের প্রায় 1600 মানুষকে কিন্তু ট্রেন করবে, এরকম একটা কন্ট্যাক্ট ওদের সাথে করা হয়েছে। বর্তমানে যে বিওসেফটির সাথে আমাদের যে এগ্রিমেন্ট, সেখানে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কম্পোনেন্টটাও আছে, যে যেহেতু ওদের টেকনোলজি, সুতরাং আমাদের সায়েন্টিস্টদেরকে সেখানে যাবে এবং তাদেরকে ওরা ট্রেন আপ করবে। যেগুলো হায়ার লেভেলে কাজ করবে সেরকম 150 ছেলে মেয়ে কিন্তু আমরা পাঠিয়েছি অলরেডি। এছাড়াও বাকি প্রত্যেকটা লেভেলে কিন্তু তারা ট্রেন করবে এবং ইভেনচুয়ালি আমাদের প্রত্যেকটা লেভেলের মানুষই কিন্তু ট্রেন্ড হবে বাঙালি আমাদের ছেলেমেয়েরা। কেবলমাত্র ওখানে ট্রেনিং না, ওই ট্রেনিংয়ের পরে তাদের 2-1টা প্রকল্পে কাজ করে এক্সপিরিয়েন্স হয়ে লাইসেন্স নিয়ে তারপরে যাতে আমাদের এখানে আসে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP,
এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান কার্যক্রম শুরু করেছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টটা চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের স্যারদের সুন্দর পরিচর্যার ফলে আমরা রূপপুর অবশ্যই আমরা যখন নিয়োজিত করব, আমরা আশা করি আমরা আমাদের এই জ্ঞানটাকে বাস্তবভাবে প্রয়োগ করতে পারবো। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটও পরমাণু শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে পরমাণু বিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ জনগণ ও তরুণ সমাজকে পরমাণু প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা দেবার জন্য রূপপুর প্রকল্প এলাকায় একটি বড় ধরনের নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ইনফরমেশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের 157 জন আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্ট আছে, আর মাস্টার্সের আছে 33 জন এবং PhD-তে অধ্যয়নরত আছেন 3 জন। কারিকুলামটা আসলে ডেভেলপ করা হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের যে সিলেবাস, সেই সিলেবাসগুলো অনুসরণ করা হয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আমরা সংক্ষেপে IAEA বলি, তাদের যে দিক নির্দেশনা আছে সেটাকে বিবেচনায় নেওয়া হয়েছে এবং সর্বোপরি নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে যে চাহিদা আছে, তাদের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টে 3টা জিনিসের সমন্বয়ে আসলে আমরা এই সিলেবাসটা তৈরি করেছি। একটা পাওয়ার প্ল্যান্ট চালাতে যে সিমুলেটরটা লাগে, আমাদের এখানে সবচেয়ে আধুনিক একটা সিমুলেটর আমরা অলরেডি MIST-তে কিনেছি এবং এই সিমুলেটরটা দিয়ে আপনার টোটাল পাওয়ার প্ল্যান্ট অপারেট করতে যা লাগে সেই এনভায়রনমেন্টটা এখানে আছে। আমরা এই কাজটা করার জন্য অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাহায্য নিচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে IAEA, আপনারা জানেন, যেটা জাতিসংঘের একটা সংগঠন, যাদের মূল পারমিশনেই কিন্তু এটা পরিচালনা করতে হবে আমাদের, বা এটা শুরু করার সময়ও কিন্তু আমাদের ওই IAEA-এর পারমিশন নিতেই হবে। রাশিয়ার যেসব পারমাণবিকগুলি বসানো হয় সেগুলো IAEA-এর গাইডলাইনই ফলো করে বসানো হয়, আমরাও তাই করছি। TC প্রজেক্টের মারফতে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ব্যাপারটা, আমাদের ম্যানপাওয়ার ডেভেলপ করছে, আমাদের ট্রেনিং পাচ্ছে আমরা অনেক কিছু তাদের IAEA ভিয়েনাতে যেয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে আইনি যে বাধা নিষেধগুলো আছে, প্রচুর আইন আছে, কিন্তু আমরা লাইসেন্স নিতে হচ্ছে বাইরের কাছ থেকে। হ্যাঁ, সেখানে লাইসেন্স নেওয়ার ব্যাপারে যে নিয়মকানুনগুলো, সেগুলি আমি IAEA-এর কাছ থেকে গাইডলাইনে পাচ্ছি। Bangladesh is one of the countries that we work with. It is a sovereign decision of any country to embark on nuclear power. However, the agency stands ready to support the efforts of the country in developing the relevant infrastructure, the institutions, to be able to deploy the first nuclear power plant in accordance to the international legal regime and in accordance with the safety standards set by the International Atomic Energy Agency. IAEA DG মহোদয়, উনি ফার্স্ট কংক্রিট পোরিং আমাদের বাংলাদেশে ভিজিট করছিলেন এবং উনি নিজে সরজমিনে রূপপুর সাইডে উনি পর্যবেক্ষণ করছেন তার দলবল নিয়ে, দেখে উনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। তারপর উনি ফিরে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন এবং দেখা করে উনি একদম ওপেনলি যে কথাটা বললেন, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে তোমার দেশ এবং নাও ইউ ক্যান ডিপেন্ড অন ইউর পিপল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কতগুলি মাইল ফলক রয়েছে। প্রথম মাইল ফলকটি হচ্ছে FCD, ফার্স্ট কনক্রিট পোরিং। দ্বিতীয় মাইল ফলক হচ্ছে কমিশনিং বা ফিউল লোডিং। মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালের 3 নভেম্বর প্রথম ইউনিটের FCD করেছেন, ফার্স্ট কনক্রিট পোরিং করেছেন। একই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভকে সঙ্গে নিয়ে 2018 সালের 14 জুলাই প্রকল্পের দ্বিতীয় ইউনিট রিঅ্যাক্টর ভবনের ভিত্তিতে প্রথম কংক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। FCDর পরে দ্বিতীয় মাইলস্টোন হচ্ছে কমিশনিং। FCD থেকে কমিশনিংয়ের টাইমলাইন হচ্ছে 62 মান্থস। তাহলে সেই হিসেবে আমাদের 2023 সালের প্রথম ভাগে পরীক্ষামূলক বিদ্যুৎ রূপপুর থেকে উৎপাদিত হবে। দ্বিতীয় ইউনিটও আমরা প্রথম ইউনিটের চেয়ে 1 বছর কম ব্যবধানে গ্রিডে সংযোগ দিতে চাই।
আমি আশা করি ধরেন এই প্রকল্প শেষ হলে এবং আমরা অল্প পয়সায় বিদ্যুৎ দিতে পারলে আমাদের লোকজনকে, তাদের আপনারা দেখছেন যে বিদ্যুৎ দেওয়ার ফলে তাদের জীবন কিভাবে পরিবর্তন করছে, তো সেটা একটা বড় পরিবর্তন ঘটাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশীয় ও আন্তর্জাতিক সকল বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় কার্যাদি সম্পাদনের মাধ্যমে দ্রুত এগিয়ে চলেছে। সবাই মিলে যেভাবে আগাচ্ছে, এখানে অন্তত এইটুকু আমি বলতে পারি যে একটা ডেডিকেশনের অ্যাটমসফিয়ার তৈরি করতে পেরেছি আমরা। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লাইফ 60 বছর এবং একে 80 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়। যদি এই দেশকে এনার্জি সিকিউর অ্যান্ড এনার্জি ইন্ডিপেন্ডেন্স করতে চাই, তাহলে আমাদের বিদ্যুৎ উৎস এবং বিদ্যুৎ এর যে সাপ্লাই, এটা সিকিউর, সাস্টেনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল করতে হবে। রূপপুর আজ পরিচিত নাম বিশ্বের দরবারে, পরমাণু থেকে বিদ্যুৎ গড়া বাঙালি করিতে পারে। আসলে এইটাই আমাদের, আমি মনে করি আমাদের ন্যাশনালি বা আমাদের জাতীয়ভাবে আমাদেরকে যে বুস্ট আপটা দেবে সেটা হলো এটা। বহুল আকাঙ্ক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে উৎপন্ন বিদ্যুৎ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে, আধুনিক শিল্প ও কলকারখানা প্রতিষ্ঠায় বৈপ্লবিক ভূমিকা রাখবে, দেশের অর্থনীতির চাকাকে আরও সচল এবং মজবুত করবে, পরিবেশ দূষণের হাত থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা সবাই মিলে এগিয়ে যাব মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ, সোনার বাংলার সোনালী পথে।